মানবিক প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের ক্লাস নাম্বার 9 আমরা দ্বিতীয় অধ্যায়ে ছিলাম এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব 1601 সালের দরিদ্র আইনের মূল্যায়ন। আমরা পূর্বের ক্লাসে দরিদ্র আইন 1601 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই আইনটাকে একটু মূল্যায়ন করব। এই আইনটা কতটুকু আমাদের দরিদ্রদের জন্য পজিটিভ অথবা দরিদ্রদের বিভিন্নভাবে সহায়তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই আইন কিভাবে সমাজের মানুষের ভিতরে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য ছিল, ভেদাভেদ ছিল, সেটা কিভাবে দূর করে দিয়েছে এবং সরকারিভাবে দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের যে সাহায্য সহযোগিতা সেটা দরিদ্রতা যথাযথভাবে কিভাবে পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যদি দেখি যে 1601 সালের দরিদ্র আইনের 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সামাজিক কর্তব্যবোধ জাগিয়ে তোলা। তো 1601 সালের এই দরিদ্র আইন সমাজের ভিতরে মানুষের যে একটি দায়িত্ব এবং কর্তব্য আছে সেই বোধটাকে জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। সমাজের যারা বিত্তশালী, সম্পদশালী, সচ্ছল ছিল তারা সমাজের দরিদ্র শ্রেণীর মানুষকে অথবা যারা অবহেলিত অথবা প্রান্তিক ছিল অথবা যাদের বিভিন্নভাবে দারিদ্রতার কারণে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারত না, তো সেসব মানুষকে তারা বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের সামর্থ্য অনুযায়ী তারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। তো এইভাবে সমাজের ভিতরে মানুষের যে একটি দায়িত্ব এবং কর্তব্যবোধ সেটা জাগিয়ে তোলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 1601 সালের এই দরিদ্র আইন। আর্থসামাজিক পরিবর্তন। ইংল্যান্ডের সেই সময়ের যে অবস্থা ছিল, ইংল্যান্ডের অধিকাংশ মানুষ বেকার হয়ে পড়েছিল, অনেকেই দরিদ্র হয়ে গিয়েছিল, অনেকে দারিদ্র সীমার নিচেও চলে গিয়েছিল। তো এই যে দরিদ্র আইন তৈরি করার পরে সরকারিভাবে, প্রশাসনিকভাবে তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার পরে ধীরে ধীরে তাদের সেই অবস্থা থেকে তারা উত্তরণ ঘটিয়ে তারা আবারও সেই সুন্দর জীবনে ফিরে আসে এবং তাদের অর্থনৈতিক যে চাকাটা সেই চাকাটা গতিশীল হয়। এতে করে তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসে এবং সমাজে তারা অন্যান্য আরো যারা সচ্ছল ছিল তাদের সাথে সুন্দরভাবে বসবাস করে এবং তাদের আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে 1601 সালের এই দরিদ্র আইনটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারি দায়িত্ব পালন। 1601 সালের দরিদ্র আইনের পূর্বে যে আইনগুলো হয়েছিল সেই আইনগুলোতে সরকারি বিভিন্ন ধরনের যে কাজ অথবা দায়িত্ব ছিল সেগুলো তেমন ভাবে পালন করা হতো না অথবা কার্যকরী ছিল না। কিন্তু 1601 সালের দরিদ্র আইনে সরকারিভাবে অনেক ধরনের সহায়তা, অনেক ধরনের কার্যক্রম এবং সরকারিভাবে দরিদ্রদের বিভিন্নভাবে সহযোগিতা করে দরিদ্রদের বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন চাহিদা পূরণ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এইভাবে মূলত সরকারি বিভিন্ন যে দায়িত্বগুলো ছিল সেগুলো তারা যথাযথভাবে পালন করার ফলে দরিদ্ররা তাদের সুযোগ সুবিধাগুলো যথাযথভাবে পেয়েছিল। এইভাবে সরকারি দায়িত্ব পালনের সূচনা হয়েছিল 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে। সমাজকর্মীর উত্তরসূরি। 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম যখন গ্রহণ করা হয় তখন প্রচুর পরিমাণে সমাজকর্মীর প্রয়োজন হয়। তো সেই সব কার্যক্রম সম্পাদন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ সমাজকর্মীর প্রয়োজনীয়তা দেখা দেয় এবং মূলত সেই 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে সমাজকর্ম একটি পেশাদার স্বীকৃতি পায় অথবা পেশাদার এই পেশায়ও যে কাজ করা যায় অথবা এটাকে যে পেশা হিসেবে বেছে নেওয়া যায়, ভবিষ্যতে এটা
কাজ করে জীবন জীবিকা নির্বাহ করা যায়, সেই যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনাটার দ্বার খুলে দিয়েছিল 1601 সালের এই দরিদ্র আইন। স্থানীয় সমষ্টিকে সংগঠিত করা। তো 1601 সালের দরিদ্র আইনে স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের দরিদ্রদের সহায়তার জন্য প্রতিষ্ঠান সরকারিভাবে এবং বেসরকারিভাবে গড়ে ওঠে এবং এসব প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে দরিদ্রদের জন্য কাজ করতে শুরু করে। এতে করে তাদের ভিতরে একটা সুসম্পর্ক এবং সমন্বয় তৈরি হয়। নির্দিষ্টভাবে নির্দিষ্ট এলাকার দরিদ্রদেরকে তারা খুব ভালোভাবে সেবা অথবা সহায়তা প্রদান করতে পারে, যার ফলে দরিদ্ররা বিভিন্নভাবে উপকৃত হতে থাকে এবং তাদের সেই দরিদ্র অবস্থা থেকে তারা ধীরে ধীরে ভালো অবস্থার দিকে ফিরে আসে। অনেকেই আবার সচ্ছল হয়ে যায়, অথবা তারা যে বিভিন্ন ধরনের সরকারি সহায়তাগুলো গ্রহণ করতো সেটা তারা ধীরে ধীরে গ্রহণ করা কমিয়ে দেয় অথবা বন্ধ করে দেয়। এভাবে স্থানীয় সমষ্টিগুলো সংগঠিত হয়ে একত্রিত হয়ে দরিদ্ররা একটি সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিক্ষুব্ধের ভাবকে কর্মের হাতে রূপান্তর করা। সেই সময় অনেক বিক্ষোভ তৈরি হয়ে গেছিল এবং তারা কাজ না করে ভিক্ষা করত। এতে করে সমাজের ভিতরে একটা বিরূপ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেই সব বিক্ষোভদের যারা সামর্থ্যবান ছিল, কাজ করার মতো শক্তি ছিল, তাদেরকে সরকারি বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিল সরকার, অথবা তারা যদি সেই সব কাজে না যেতে যেত তাহলে তাদেরকে বিভিন্নভাবে আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগ করার একটা বিধান অথবা ব্যবস্থা রাখা হয়েছিল। এতে করে ভিক্ষুকরা তাদের ভিক্ষাবৃত্তি ছেড়ে তারা নিজে কাজ করে স্বাবলম্বী হয়ে পরিবারের ভরণ পোষণ করে তারা তাদের সেই ভিক্ষুকের যে পেশা সেটা তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কেউ ইচ্ছা ছেড়ে দিয়েছিল, কেউ আবার সরকারের বিভিন্ন চাপের কারণে ছেড়ে দিয়েছিল। এভাবে সেই সময় ভিক্ষুকরা তাদের ভিক্ষাবৃত্তি থেকে বের হতে পেরেছিল। দরিদ্রদের শ্রেণী বিন্যাস 1601 সালে দরিদ্রদের শ্রেণী বিন্যাস করে এতে করে যে সুবিধাটা হয় যে যারা প্রকৃতপক্ষেই সরকারি ভাবে অথবা বিভিন্ন সহায়তা পাওয়ার যোগ্য তারা সেই সহায়তাগুলো যথাযথভাবে পেতে থাকে এবং যেসব দরিদ্রদের মধ্যে সক্ষমতা ছিল অথবা কাজ করার মতো সামর্থ্য ছিল তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং যেসব নির্ভরশীল শিশুরা ছিল তাদেরকেও আইডেন্টিফাই করে ভালোভাবে তাদের জীবনযাপনের ব্যবস্থা অথবা ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়। এইভাবে দরিদ্রদের শ্রেণী বিন্যাস করে 1601 সালে দরিদ্র আইন দরিদ্রদের বিভিন্ন ক্যাটাগরিতে তারা সেবা অথবা সহায়তা প্রদান করে। এটা অনেক ক্ষেত্রে উপকারী এবং
দরিদ্ররা যথাযথভাবে তাদের সেই সহায়তাগুলো তারা পেয়েছিল। নাগরিক অধিকার প্রতিষ্ঠা। তো রাষ্ট্রের সকল নাগরিকই সরকারের চোখে অথবা রাষ্ট্রের চোখে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। তো এই দরিদ্র আইন হওয়ার 1601 সালে দরিদ্র আইন তৈরি করার পরে এখানে নাগরিকদের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়। তো দরিদ্ররা যে রাষ্ট্রের সেবা শুশ্রূষা অথবা সহায়তা পাওয়ার যোগ্য সেটা এই আইনের মাধ্যমেই মূলত বিবেচিত হয় এবং তাদেরকে সেইভাবে অধিকার অথবা সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল। মানব সম্পদ উন্নয়ন। দরিদ্রদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে 1601 সালের এই আইনটা অনেক কার্যকর ভূমিকা পালন করে এবং দরিদ্ররা শুধুমাত্র সরকারের উপর অথবা অন্যের উপর মুখাপেক্ষী না হয়ে তারাও যে নিজেরা কাজ করে তাদের ভরণ পোষণ অথবা তাদের পরিবারকে তারা পরিচালিত করতে পারে সেটা অন্যতম একটি উদাহরণ হচ্ছে 1601 সালের দরিদ্র আইন। এবং যারা একসময় অলস ছিল, কর্মহীন ছিল, তাদেরকে দক্ষ মানব হিসাবে গড়ে তোলে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিল তৎকালীন সেই 1601 সালের দরিদ্র আইন। দরিদ্রদের প্রতি সহানুভূতি। আমাদের ভিতরে একটা সহানুভূতি জেগে ওঠে দরিদ্ররা যেন যথাযথভাবে তাদের জীবন যাপন করতে পারে। সেই কারণে সরকারি দায়িত্বের পাশাপাশি যারা বিত্তশালী ছিল, সম্পদশালী ছিল, সচ্ছল ছিল, তাদেরকে সরকার দরিদ্রদের প্রতি দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানায় অথবা সরকারিভাবে তাদের উপরে দায়িত্ব চাপিয়ে দেয়। এতে করে তাদের ভিতরে একটা পর্যায়ে গিয়ে তাদের দরিদ্র আত্মীয় স্বজনদের প্রতি তাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করতে শুরু করে এবং এভাবে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। কল্যাণমুখী প্রশাসন। 1601 সালে দরিদ্র আইন তৈরি করার পরে মোটামুটি তাদের ভিতরে যে একটা মানবতা, সহমর্মিতা অথবা দরিদ্রদের প্রতি তাদের যে সহানুভূতি সেটা তারা খুব সুন্দরভাবে তারা তাদের কাজের মাধ্যমে, তাদের বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে তারা সেটাকে ফুটিয়ে তোলে এবং প্রশাসন অত্যন্ত দরিদ্র বান্ধব হয়ে কাজ করে। এতে করে দরিদ্ররা তাদের বিভিন্ন ধরনের যে সরকারি সহায়তাগুলো ছিল এবং পাওয়ার ছিল সেগুলো তারা পেয়েছিল। এতে করে সেই সময়ের প্রশাসনকে কল্যাণমুখী প্রশাসন হিসেবেও বিবেচনা করা হতো এবং সুন্দর একটি প্রশাসন ব্যবস্থার মাধ্যমে দরিদ্ররা যথাযথভাবে তাদের সেই সহায়তাগুলো তারা পেয়েছিল। পুনর্বাসনমূলক ব্যবস্থা। যেসব অসহায় দরিদ্র প্রান্তিক অথবা নির্ভরশীল শিশু যাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না বসবাসের, সেসব দরিদ্রদেরকে সরকারিভাবে পুনর্বাসনের মাধ্যমে তাদের সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেয় অথবা নির্ভরশীল শিশুদেরকে বিভিন্ন পরিবারে
দত্তক দিয়ে অথবা পরিবারে তাদেরকে প্রেরণ করে তাদের সুন্দর জীবনযাপন অথবা বেড়ে ওঠার ক্ষেত্রে সরকার তাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এভাবে অনেক দরিদ্র পুনর্বাসনের মাধ্যমে তারা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসে। জনগণের অংশগ্রহণ, জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দরিদ্ররা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো গ্রহণের ক্ষেত্রে নিঃসংকোচে অথবা নির্ভয়ে তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে অথবা যেসব প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা রাখা হয়েছিল সেসব প্রতিষ্ঠানগুলোতে তারা গিয়ে তাদের সেবাগুলো গ্রহণ করে। এতে করে জনগণ সরকারি বিভিন্ন কার্যক্রমে সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়। অপরাধ প্রবণতা হ্রাস, ১৬০১ সালে দরিদ্রায়ন তৈরি হওয়ার পূর্বে সেই সময় প্রচুর পরিমাণে অপরাধ প্রবণতা ছিল অথবা অপরাধে অনেকেই জড়িয়ে পড়েছিল, কারণ নিজেদের সেই সব চাহিদা পূরণ করতে যখন তারা ভালোভাবে পারছিল না তখনই তারা বিভিন্নভাবে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিল। কিন্তু সরকারিভাবে যখন তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা অথবা সহায়তা প্রদান করা শুরু হলো তখন থেকে তাদের ভিতরে যে অপরাধ প্রবণতা সেটা ধীরে ধীরে কমতে শুরু করলো এবং একটা পর্যায়ে গিয়ে আর সেই অপরাধ প্রবণতা আর দেখা যেত না। এভাবে ১৬০১ সালে দরিদ্র আইন অপরাধ প্রবণতা হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্থানীয় সংস্থার সৃষ্টি, সেই সময় প্রচুর পরিমাণে স্থানীয়ভাবে অনেক ধরনের সংস্থা গড়ে ওঠে দরিদ্রদের সেবার জন্য, তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য, সেটা সরকারি এবং বেসরকারি, যার কারণে প্রচুর পরিমাণে সহায়তা পেয়ে দরিদ্ররা তাদের সেসব সমস্যাগুলো দূর করতে সম্ভব হয় এবং তারা পরবর্তীতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কর্মসংস্থানের সুযোগ, ১৬০১ সালের দরিদ্র আইন প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দেয়, যেহেতু সেটাকে বিভিন্ন আঞ্চলিক ভাবে প্রতিষ্ঠান তৈরি করার একটা সুযোগ ছিল। তো সেসব প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে দক্ষ সমাজকর্মী অথবা কর্মীর প্রয়োজন ছিল এবং সেসব প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছিল। সমাজ কল্যাণমূলক কর্মসূচি, তো সেই সময় প্রচুর পরিমাণে সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সরকারিভাবে এবং বেসরকারিভাবে। দরিদ্ররা যাতে যথাযথভাবে তাদের সুযোগ সুবিধা এবং সহায়তাগুলো পেতে পারে সেই কারণে বিভিন্নভাবে সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে সেখানে অনেক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা হয়েছিল। বিরোধের অবসান, দরিদ্র এবং সচ্ছল বিত্তশালীর মধ্যে যে একটা বিরোধ ছিল, দরিদ্ররা ধনীদের সাথে যে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা অনেকাংশে কমে আসে, যেহেতু দরিদ্ররা যথাযথভাবে তাদের বিভিন্ন ধরনের চাহিদা তারা বিভিন্ন ধরনের সহায়তা সরকারিভাবে পেতে শুরু করে, তখন তাদের ভিতরে অপরাধ প্রবণতা অথবা ধনীদের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে এসে তাদের অভাব দূর করার যে একটা প্রবণতা সেটা অনেকাংশে কমে যায়। এতে করে সমাজে সুন্দর এবং সুস্থ পরিবেশ বিরাজ করে। দরিদ্রদের ত্রাণের ব্যবস্থা,
দরিদ্ররা যেন যথাযথভাবে বিভিন্ন দুর্যোগে অথবা দুঃসময়ে ত্রাণ পেতে পারে, সেই কারণে 1601 সালে দরিদ্র আইন তাদেরকে যথাযথ ত্রাণ প্রদান করে থাকে অথবা ত্রাণের ব্যবস্থা করে থাকে, যাহাতে কোনোভাবে তারা কোনো ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতিতে না পড়ে অথবা সরকারের যে অথবা সহযোগিতাগুলো সেগুলো যেন থেকে যেন তারা বঞ্চিত না হয়। তো এইভাবে 1601 সালে দরিদ্র আইন অনেক ভালো ভালো কাজ করে দরিদ্রদের জন্য এবং দরিদ্রদের পাশে এসে দাঁড়ায়। দরিদ্রদেরকে বিভিন্ন ধরনের যে সরকারি সুযোগ সুবিধা সহায়তাগুলো আছে সেগুলো তারা যথাযথভাবে প্রদান করে এবং সেইভাবে সেই সময়ের যে অর্থনৈতিক মন্দা অথবা বেকারত্বের হার সেটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয় 1601 সালে দরিদ্র আইন। তো এইভাবে আমরা যদি মূল্যায়ন করতে যাই তাহলে দেখতে পারি যে এই আইনটা আসলে প্রকৃতপক্ষেই দরিদ্রদের জন্যই তৈরি করা হয়েছিল। দরিদ্ররা যেন তাদের দুঃসময়ে সরকারি যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো যেন তারা পেতে পারে সেই ব্যবস্থা করেছিল, যার কারণে 1601 সালের এই দরিদ্র আইনকে ঐতিহাসিক একটি আইন হিসাবে ঘোষণা করা হয় এবং এটা এখনো পর্যন্ত বিভিন্ন দরিদ্রদের জন্য যে কার্যক্রমগুলো সরকার গ্রহণ করে থাকে সেসব কার্যক্রমে এইসব আইনের যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে অনেক কিছুকেই এখনো গ্রহণ করা হয় অথবা তাদের সেসব পরিকল্পনাগুলোকে সংযোজন করা হয়। এইভাবে আমরা আলোচনার একবারে শেষ প্রান্তে এসে বলতে পারি যে 1601 সালে দরিদ্র আইন প্রকৃতপক্ষে দরিদ্রদের জন্যই তৈরি করা হয়েছিল এবং এই আইন ইংল্যান্ডের সেই সময়ের যে দুর্যোগ অথবা ইংল্যান্ডের যে অর্থনৈতিক খারাপ একটা অবস্থা ছিল সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এই আইনের অবদান অনস্বীকার্য। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, আগামী ক্লাসে আমরা নতুন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।